আজকের গল্প লাশ ঘর, লেখক প্রীতম মুখোপাধ্যায়। ডাক্তারি পাস করার পর শহরেই প্র্যাকটিস করছিলাম কয়েক বছর। তবে গ্রামের দিকে ডাক্তারি করার অভিজ্ঞতা ছিল না কোনো দিনই। যাবার ইচ্ছে যে একেবারেই ছিল না তা নয়, তবে বদলির আর্জি দাখিলের আগে ভাবলাম যদি না ভালো লাগে তখন উপায়, ঘন ঘন তো আর বদলির মঞ্জুরি পাবো না। তাই আর খোঁচা না দিয়ে কলের কলকাতাতেই প্র্যাকটিস করছিলাম। সুনামও ছিল, কিন্তু গ্রামের হাসপাতালে যাওয়ার ইচ্ছাটা একেবারে মন থেকে মুছে দিতে পারিনি তখনও। তবে ভগবান বোধ করি সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন না। এমনভাবে আমার অন্তরাত্মার গোপন বাসনা যে তার কানে যাবে সেটা ভাবতেও পারিনি। আর তার ফল যে কি হয়েছিল সেটা এত বছর পর এখনও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজ হঠাৎ সেই দিনটার কথা মনে পড়ে গেল। আমার হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে। ডাক্তার, নার্স ও অন্যান্যদের দল তৈরি করে পাঠানো হচ্ছিল 1 মাসের জন্য। একসময় আমারও পালা এলো। আমিও আমার সতীর্থ ডক্টর ব্যানার্জি একটি দলের দায়িত্বভার গ্রহণ করলাম। চিঠি পাওয়া মাত্র বুঝলাম 1 সপ্তাহের মধ্যে যাবতীয় জোগাড় সারতে হবে। বাড়িতে আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। না, চাকর যে নেই তা নয়, তবে আমি নিজের কাজটুকু নিজেই গুছিয়ে নিই। গ্রামে যাচ্ছি শুনে আমার এক পুলিশ বন্ধু আমাকে একটি পিস্তলের ব্যবস্থা করে দিয়েছিল। আমিও ভেবেছিলাম অসময়ে কাজে লাগবে, তাই সেটাকে সাথে করে নিয়ে গেলাম। হাসপাতালে পৌঁছে ডাক্তার ব্যানার্জির সাথে আলোচনা করার পর ক্যাম্পে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম লিস্ট করে দলের এক সদস্যের হাতে দিলাম জোগাড় করার জন্য। দুপুরবেলা লাঞ্চ আওয়ারের সময় আমি আর ব্যানার্জি এক টেবিলেই খেতে বসেছি ক্যান্টিনে। বিয়ারা এসে খাবার দিয়ে যাওয়ার পর ব্যানার্জি বলল, কি কেমন লাগছে, এবার শখ পূরণ হলো তো? আমি বললাম, তা বলতে পারো না হয়। 1 মাসের জন্য তবু তো গ্রামের হাসপাতালে গ্রামের মানুষজনের চিকিৎসা এর মধ্যেই কাটবে। তা তোমার কেমন লাগছে সেটা শুনি। ব্যানার্জির সাফ উত্তর, মোটামুটি। আমি যদিও তোমার মতো অতটা পাগল ছিলাম না গ্রাম পরিদর্শনের, তবে হ্যাঁ, এই ধোঁয়াধুলোর থেকে বেশ খানিকটা দূরে ভালো হাওয়া বদল হবে ভায়া। হয়তো খাওয়া বদলটাও মিলতে পারে সাথে সাথে, কি বলো? আমি হাসলাম তার কথার সমর্থনে। খাওয়া শেষে আবার কাজে লেগে পড়লাম দুজনে। ব্যানার্জির সাথে সখ্যতাটা বেশ ভালো রকমেরই, তাই আমার এই গ্রাম গমনের ইচ্ছাটা তার জানা ছিল। দেখতে দেখতে যাত্রার দিন উপস্থিত হলো। সব জিনিসপত্র গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করে আমি আর ব্যানার্জি গাড়িতে উঠে বসলাম। আমরা একটা গাড়িতে যাচ্ছি, আর একটা গাড়িতে বাকিরা, আর সাথে সব জিনিসপত্র। ঠিকানা দেখে যা বুঝলাম তাতে করে প্রায় সন্ধে হয়ে যাওয়ার কথা পৌঁছতে পৌঁছতে। গাড়িগুলো স্টেশনে এসে থামলো। ট্রেনে সিটের রিজার্ভেশন আগে থেকে থাকতে করা ছিল, তাই রক্ষে, না হলে আর দেখতে হতো না। চোখ বন্ধ করে কপালে ছিল দাঁড়িয়ে যাওয়া। জিনিসগুলো ট্রেনে চাপিয়ে আমরাও সস্থানে গিয়ে বসলাম। ট্রেনও কিছুক্ষণ পরে ছেড়ে দিল। পৃথিবীতে সকলের নিজস্ব দায়িত্ব যেমন থাকে, তেমন তাদের কিছু স্বভাবও থাকে। সূর্যের স্বভাব আলো দেওয়া, সমুদ্রের স্বভাব ঢেউ দেওয়া, আর ট্রেনের স্বভাব লেট করা। এই ট্রেনটির বেলাতেও তার অন্যথা হবে কি? যখন গন্তব্যে পৌঁছলাম রাত্রি আন্দাজ 8টা। স্টেশনে হাসপাতালের চাপরাশির আসার কথা। আমরা নেমে দেখলাম সে স্টেশনের বেঞ্চিতে দিব্যি শুয়ে রয়েছে। আমাদের আসতে দেখেই ধড়মড়িয়ে উঠে কাছে এলো, এসে বলল, আসুন বাবুরা, গাড়ি তৈরি আছে। আমরাও ধীরে ধীরে এগোতে লাগলাম। জায়গাটা দেখলেই মনে হয় যেন পাণ্ডব বর্জিত দেশ। স্টেশন মাস্টারের ঘরখানা যেন জীর্ণতার প্রতীক, আর ভাঙাচোরা শরীরখানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চত্বরে কোনো আলো নেই। স্টেশনের নাম লেখা ফলকটি একদিকে হেলে পড়েছে। আমাদের কাছে টর্চ ছিল, তাই জেলে দেখলাম বোর্ডের লেখাখানা রোদে জলে অস্পষ্ট হয়ে গেছে, তবে পড়া যায়।
ব্যানার্জি একটু পড়তে চেষ্টা করলো, কালীনগর। আওয়াজটা শুনেই হঠাৎ চমকে উঠলাম রীতিমতো। লণ্ঠন হাতে চাপরাশি আমাদের জানালো, বহু বছর আগে জমিদার কালীপ্রসন্ন রায়ের নামেই হয় এই কালীনগর। ব্যানার্জি এদিকে আবার গরুর গাড়ি দেখে তো প্রথমে রীতিমতো আর পরে টং হয়ে গেল। আমি তাকে বুঝলাম, আরে চিন্তা নেই, ঠিক তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। গাড়োয়ান পাকা লোক, তোমার কাজ তো শুধু বসে বসে যাওয়া, আর আমিও তো সাথে আছি নাকি, বাকিরাও আছে, অতএব চলো। ব্যানার্জি আমার কথা কিছুটা আশ্বস্ত হলো। জিনিসগুলো পেছনের গাড়িতে তুলে দিয়ে আমরা আগের গাড়িতে উঠে বসলাম। ও গাড়িও দুলকি চালে চলতে শুরু করলো। বাকি সকলে বোধ করি পথশ্রমে ক্লান্ত থাকার দরুন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি গরুর গাড়ির ছইয়ের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখতে চেষ্টা করছিলাম। ব্যানার্জি লক্ষ্য করলে কি না, তবে আমার কেন জানি না বাইরের দৃশ্য দেখে মনে হতে লাগলো যেন খাপছাড়া গোছের, না পুরোপুরি সাজানো, কেমন বেখাপ্পা চেহারা যেন এই কালীনগরের। পাশেই নাকি একটা জঙ্গল আছে বলে শুনলাম, তবে জন্তু জানোয়ার তেমন নেই। গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, কদ্দূর হে? সে অতি বিনয়ের সঙ্গে জানালো, আগে আর বেশি দূর নয় গো বাবু, পড়েছি। হঠাৎ আমার নজরে এলো একটা ভাঙা তোরণ, ইতিহাসের সাক্ষী হয়ে দণ্ডায়মান বলে মনে হতে পারে। ইতিমধ্যেই গাড়ি থামিয়ে গাড়োয়ান বলল, বাবু আমরা পড়েছি, আসেন, আমি মালপত্র রাখার ব্যবস্থা করতেছি। সকলে নেমে পড়ে আমাদের গন্তব্য সেই বাসভবনটির দিকে তাকালাম। পুরনো দিনের এক প্রকাণ্ড 3 তলা বাড়ি, নিচের তলায় হাসপাতাল, উপরের তলায় থাকা খাওয়ার ব্যবস্থা। বাড়িখানা দেখে ইতিহাস প্রসিদ্ধ রাজপ্রাসাদ বললে খুব ভুল হবে না। গাড়োয়ান আসতেই বাড়ি থেকে এক বুড়ো চাকর বেরিয়ে এসে আমাদের প্রণাম জানালো। জানতে পারলাম এই বাড়ির দেখাশোনা সে করে, আর যাবতীয় সব কাজকর্মও সে করে। তার নাম রামভজন। সে আমাদের থাকার ঘর দেখিয়ে দিল। ঘরগুলো বেশ পরিপাটি করে সাজানো, আসবাবও আছে। মালপত্র যা কিছু ছিল সব হাসপাতালের ঘরে রাখে। আমরা ব্যাক্সোপ্যাটরা আমাদের ঘরে নিয়ে গেল গাড়োয়ান। তাকে তার ভাড়া মিটিয়ে দিলাম। চাপরাশি ও চাকরটা নিচে চলে গেল। আমরাও সকলে পোশাক বদলে বিছানায় গা এলিয়ে দিলাম। পরদিন সকাল থেকেই শুরু হয়ে গেল আমাদের মেডিকেল ক্যাম্প। শুধু ওই গ্রাম না, পাশের গ্রাম থেকেও লোক আসতে শুরু করলো আমাদের হাসপাতালে। আমাদের দলে আমি আর ব্যানার্জি ছাড়াও ছেলে মেয়ে মিলে মোট 4 জন ছিল। তারা আগে থাকতেই নিজের কাজকর্ম দেখছিল। আমি আর ব্যানার্জি একটু পরে নিচে নেমে এলাম। রামভজন আমাদের 2 ডাক্তারকে তাদের নিজ নিজ চেম্বার দেখিয়ে দিয়ে চলে গেল দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আমি আমার চেম্বারে ঢুকলাম। সব ব্যবস্থা মোটামুটি আছে। আমি ঘরটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পড়ল সামনের দেওয়ালের দিকে। দেখি একটা কঙ্কাল সেখানে টাঙানো আছে, হাওয়ায় সেটা দুলছে। আমি কাছে গিয়ে ভালো করে দেখলাম কঙ্কালটাকে। তারপর মুখ ফিরিয়ে সবেমাত্র উল্টো দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ আমার কানের পাশে কেউ যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে হলো সে শ্বাস যেন চরম আক্ষেপের, চরম হতাশার। আমি দ্রুত পেছনে ফিরে তাকালাম। সেখানে কেউ ছিল না। কঙ্কালটাও ঠিক আগের জায়গাতেই হাওয়ায় দুলছিল। আমি কিছুটা শিউরে উঠেছিলাম ঠিকই, তবে ব্যাপারটা ততটা গুরুত্ব দিলাম না। আর ইতিমধ্যেই রুগীর লাইন পড়ে গেছিল, তাই আমি তখন নিজ কর্মে ব্রতী হলাম। তারপর প্রায় 15-16 দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু তখনও আমার জানা ছিল না যে সেদিনের এই ঘটনাটা সবে ঘটনাক্রমের শুরু, এবং আরও সাংঘাতিক কিছু অপেক্ষা করছিল আমার জন্য। সারাদিন রুগী দেখার পর একদিন সন্ধেবেলা বড় ক্লান্ত লাগছিল। হঠাৎ ব্যানার্জি এসে আমায় বলল, কী হে, যাবে নাকি বাগানখানা দেখতে? আমি বললাম, না হে, আজ নয়, বড় ক্লান্ত অনুভব করছি। তুমি বরং ঘুরে এসো ব্যানার্জি।
আমি ভাবলাম একটু চা পেলে মাথাটা ছাড়তো। রামভজনকে হাঁক দিয়ে বললাম, আদা দিয়ে 1 কাপ চা দাও তো আমায়। কিছুক্ষণের মধ্যেই চা এসে হাজির। চা পেয়েই কাপে চুমুক দিলাম। আহ, দারুণ। একটু বাদেই রামভজন এসে আমায় জিজ্ঞাসা করলেন, দাদাবাবু চা খাবেন? করে দিই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, সে কি, এইমাত্র যে তুমি চা দিয়ে গেলে, দারুণ হয়েছিল, কিন্তু চাটা? রামভজন যেন আকাশ থেকে পড়ল। সে বলল, সে কি দাদাবাবু, আমি কখন আপনাকে চা করে দিলুম? আমি তো বাজারে গেছিলুম, এই দেখুন বাজারের থলি আমার হাতে। সত্যি সত্যি 2 হাতেও বাজারের থলি। সে সবেমাত্র বাজার থেকে এসেছে। তাহলে তাহলে আমায় চা করে দিল কে? বাকি স্টাফরা সকলে নিচে ব্যানার্জি বাগানে, আমি তো দোতলায় আমার ঘরে একাই ছিলাম। তাহলে কি? আর ভাবতে পারলাম না। দৌড়ে গেলাম রান্নাঘরে। সেখানে দেখি বাসন সব পরিষ্কার পরিপাটি করে রাখা। তাহলে আজ কার হাতের চা খেলাম আমি? কথাটা ভাবতে ভাবতেই একটা দমকা বাতাস বয়ে গেল, আর কয়েক মুহূর্তের জন্যে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশ ভয় পেয়ে গেলাম আমি। বেশ কিছুক্ষণ পরে ব্যানার্জি ফিরে এলে তার কাছে আমি ঘটনাটা খুলে বললাম। সে তো রীতিমতো হেসেই উড়িয়ে দিল পুরো বিষয়টাকে। বলল, সবে কিছুদিন গ্রামে এসেছো কি না, আর তারপর সারাদিনের ধকল, তাই তুমি বোধহয় ভুল বুঝেছ। চিন্তা করো না, সব ঠিক আছে। ব্যানার্জি বলল বটে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে নিছক মনের ভুল বা বিকার বলে মানতে পারলাম না। আমি প্রসঙ্গ বদলে অন্য কথায় আসলাম। কথায় কথায় রাতের খাবারের সময় হলো। আমরা ডাইনিং হলে খেতে এলাম। টেবিলে খেতে বসার সময় নিজের অজান্তেই কেমন যেন রান্নাঘরের দিকে আমার চোখটা চলে গেল। তখনকার কথা ভেবে বুঝলাম ঘুমানোর দরকার। তাড়াতাড়ি খেয়ে উঠে ঈশ্বরকে স্মরণ করে শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আষাঢ়ের মেঘের ঘনঘটা যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে। সূর্যি মামা যে আজ ছুটি নিয়েছে সেটা বুঝলাম। তবে এই অসময়ের বৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। একে পৌষ মাস পড়ে গেছে, আর সেই সময় যদি এমন বৃষ্টি হয়, এই গ্রামের শীত তো ছুঁচের মতো গায়ে বিঁধবে। রামভজনকে ডাক দিলুম চায়ের ফরমাসের জন্য। হঠাৎ ব্যানার্জি ঘোষণা করল, বুঝলে বন্ধু, এমন বর্ষার দিনে চমৎকার খিচুড়ি হয়, সাথে ঘি আর আলু ফুলকপির ভাজা, যা জমবে না, একেবারে ফাটাফাটি। অতএব রামভজন খিচুড়ি বসিয়ে ফেলো। রামভজন খুশি হয়ে বলল, চায়ের ফরমাস পূরণ হলেই তো খিচুড়ি রান্নায় মন দেবে। আজ বাদলা দিনে রুগীরও তেমন দেখা নেই, ওই মোটামুটি যা হয় আর কি। বাকিরাও যেন এই সময়ের বৃষ্টিতে ঝিমিয়ে পড়েছে। বেলার দিকে চা, দুপুরের গরম গরম খিচুড়ি তো ভালোই জমে গিয়েছিল। তবে বৃষ্টির ভাবগতিক যা দেখলাম, তাতে বিকেলের পর বৃষ্টি বাড়বে বই, কমার কোনো লক্ষণই নেই। আর তা যদি হয়, তাহলে আমাদেরও ঠান্ডায় জমে যেতে বোধ করি খুব একটা অসুবিধে হবে না। আর তাতে ইন্ধন দিতে তো হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস তো আছেই। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। হাওয়ার গতি উত্তরোত্তর বাড়তে বাড়তে ঝড়ের রূপ নিল। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলাম। যতদূর দেখা যায় শুধু গাঢ় ঘন মেঘ যেন দিগন্ত রেখায় বিলীন হয়েছে। দূরে জঙ্গলের গাছপালাগুলো যেন পাগলের মতো নাচছে ঝড়ের তাণ্ডবে। আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি। রামভজন বলছিল, ওই নাকি কালির জঙ্গল, লোকে এক ডাকে চেনে, আর তার পাশেই নাকি শ্মশান ঘাট। সবে মিলে এক ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে ব্যানার্জি আবার শ্যামাসঙ্গীত ধরে বসেছে। নেচে নেচে আয় মা কালী, আমি যে তোর সঙ্গে যাব, তুই খাবি মা পাঁঠার মুড়ো, আমি যে তোর প্রসাদ পাব। আমি কিছুটা বিরক্ত হলাম। কি করি?
ব্যাগ থেকে হাস্যকৌতুক বার করে চাদর মুড়ি দিয়ে পড়তে লাগলাম হ্যারিকেনের আলোয়, তাতে যদি একটু রোমাঞ্চটা কাটে। চোখটা যে কখন লেগে গেছিল খেয়াল করিনি। যখন টের পেলাম ঘড়িতে তখন রাত 9টা, ব্যানার্জি কোমরে হাত দিয়ে বলল, লোকে দিবা নিদ্রা দেয় শুনেছি, তুমি তো সান্ধ্য নিদ্রা দিয়ে ফেললে হে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, রামভজনের ডাক এলো যে খাবার তৈরি। আমি খাবার টেবিলে রামভজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো আমাদের এই বাড়ির 3 তলাটা দেখালে না কেন? আমি দেখলাম ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল কথাটা শুনে। আমতা আমতা করে বলল, ও আর কি দেখবেন বাবু, ওখানে তো এই যে কি হলো স্টোর রুম, যত বাতিল জিনিস ভরা। বলল বটে কথাটা, কিন্তু আমার সন্দেহ তাতে গেল না। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ব্যানার্জি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না কিছুতেই। একটা দীর্ঘশ্বাসের অনুভূতি, আমার চা খাওয়া, চাকরটার মুখটা ফ্যাকাশে হয়ে যাওয়া, সব কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছিল। কিন্তু বুঝতে পারলাম না এগুলো আমার সাথে ঘটছে কেন। এই সব ভাবতে ভাবতে একটু যেন তন্দ্রা ভাব এসেছিল। হঠাৎ আচমকাই আমার ঘরের দরজায় টোকা মারার শব্দ এলো। কে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। আবার টোকা মারলো কেউ। কে? ব্যানার্জি নাকি? কোনো সাড়া শব্দ নেই। আমি চুপ করে বসেছিলাম। এবার বেশ জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। আমি মোমবাতিটা কোনো মতে জ্বালতে গেলাম, সেটা হঠাৎ বিনা হাওয়াতেই দপ করে কেমন যেন নিভে গেল। হাতড়ে হাতড়ে টর্চটা নিয়ে জ্বাললাম, জ্বলল না। অথচ কলকাতা থেকে নতুন ব্যাটারি দিয়ে এনেছিলাম। এবার প্রচণ্ড জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। এই বুঝি দরজা ভেঙে ফেলে। আমি ভয়ে কাঠ হয়ে বসে আছি, আর একবার সাহস করে বললাম, কে ওখানে? হঠাৎ ঘরের দরজাটা দড়াম করে খুলে গেল, আর খুব জোর বিদ্যুতের ঝলকানি খেলে গেল। সেই আলোয় আমি দেখলাম একটা পোড়া ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন 4 ব্যাটারির টর্চ। কেমন একটা পচা গন্ধ আসছিল সেদিক থেকে। পৌষ মাসের শীতেও আমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম। তখনই ছায়াটা হঠাৎ ধাঁ করে সরে গেল। জুতো পায়ে দিয়ে চলে গেলে যেমন শব্দ হয়, সিঁড়িতে সেই রকম শব্দ শুনতে পেলাম। আর সাথে সাথে আকাশ পাতাল কাঁপিয়ে এক বিকট অট্টহাসি কেউ যেন হেসে উঠল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত জল করে দেয়। আমি কঠিন পাথরের মতো বিছানায় পড়েছিলাম। আমার চিৎকার শুনেই বোধ করি ব্যানার্জি দৌড়ে আমার ঘরে এলো। আমার চোখে মুখে জল দিয়ে জল খাইয়ে আমাকে ধাতস্থ করার চেষ্টা করলো। আমি শুধু বললাম, আমার ঘরের দরজাটা ভেঙে গেছে। ব্যানার্জি উঠে গিয়ে ভালো করে দেখে বলল, কই না তো, সব কিছু তো একদম ঠিক আছে। আমি আর বেশি কথা বলতে পারলাম না, তখনও দম নিচ্ছি। শেষমেশ ব্যানার্জি আমাকে ঘুমের ওষুধ দিল। সেটা খেয়ে শেষ রাতটুকু একটু ঘুমিয়েছিলাম। ব্যানার্জিও তারপর আমার সাথে আমার ঘরেই ছিল। পরদিন ছিল রোববার, আমি চেম্বারে যাইনি। ব্যানার্জি বলল ও সবটা সামলে নেবে। আমি প্রায় সারাদিন ঘরের বাইরে বেরোইনি। দুপুরের খাবারটা রামভজন আমার ঘরেই দিয়ে গেল। দলের কিছুটা স্টাফ আমার সাথে দেখা করতে এলো। তারাও নাকি আমার চিৎকার হালকা শুনেছিল, অথচ রামভজন নাকি কিছুই শোনেনি। অবাক! দুপুর 3টে নাগাদ আমি কিছুটা ফুরফুরে বোধ করলাম। আস্তে আস্তে ঘরের বাইরে এসে এদিক ওদিক দেখলাম কেউ নেই। আমি সোজা চলে গেলাম 3 তলার সিঁড়ির দিকে। আস্তে আস্তে উঠতে লাগলাম, কিন্তু ওঠার সময় আমার বারবার মনে হতে লাগলো,
কেউ যেন আড়াল থেকে সমানে আমায় দেখছে। পেছনে ফিরে দেখলাম কেউ নেই। একসময় 3 তলায় ঘরের সামনে এলাম। দুটো পেল্লায় তালা ঝুলছে দরজায়। মাকড়সার জাল আর ঝুলে ঢাকা সারা জায়গাটা। সব থেকে আশ্চর্য হলাম, ঘরের দরজায় সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, প্রবেশ নিষেধ। স্টোর রুমে এমন কথা না তো লেখা থাকার কথা না। আচমকা একটা হাত আমার কাঁধের ওপর এসে পড়ল। আমি রীতিমতো চমকে উঠে কে বলে ঘুরতেই দেখি ব্যানার্জি। সে ঘরে আমায় দেখতে না পেয়ে এখানে খুঁজতে এসেছে। আমি ওর সাথে নিচে চলে গেলাম, কিন্তু তখনও আমার মনে হচ্ছিল কেউ যেন আশপাশে আছে, আমাদের দেখছে। সেদিন রাতের খাবার দিতে এসে রামভজন আমায় ঘরের বাইরে যেতে নিষেধ করে। আমি জিজ্ঞেস করতেও বলল, আজ অমাবস্যা দাদাবাবু, গ্রাম রাত 10টার মধ্যে নিশুতি হয়ে যায়। আপনিও কি যেন সব দেখেছেন কাল, তাই বলছি বাইরে কোনো মতে যাবেন না। ব্যানার্জি দেখা করে গেল। তার সাথে অল্প কথা বলে আমি শুয়ে পড়লাম। রাত তখন 1টা। ঘড়ির শব্দে আমি পাশ ফিরলাম। সেই সময় কোথা থেকে হঠাৎ জেগে উঠল এক প্রচণ্ড অমানসিক আর্তনাদ। আমি ধড়মড় করে উঠে বসলাম। আওয়াজটা খুব জোরে হচ্ছিল। মনে হলো কেউ যেন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। রামভজনের কথাটা আমার মাথায় এলো। আমি চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে রইলাম, কিন্তু আওয়াজটা কিছুতেই থামে না। সেই আওয়াজটা ক্রমেই যেন কাছে আসছিল। আমি আর থাকতে পারলাম না। গলার পৈতেটা জুত করে বাগিয়ে ধরে আর পিস্তলটা বার করে পকেটে নিয়ে রাম নাম জপ করতে করতে আমি সামনের জানালাটার কাছে গেলাম। আলতো করে একটু খুলে দেখার জন্য যেই বাইরে তাকিয়েছি, সে দৃশ্য দেখে আমার শীত দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখি একটা বাচ্চা, বছর 8 বয়স হবে হয়তো, চিৎকার করে সারা বাগান ছুটে বেড়াচ্ছে। তার গায়ে মাংস প্রায় নেই। মুখটা দেখে মনে হচ্ছে যেন আধ পোড়া মতো, এক জীর্ণ কঙ্কালসার মূর্তি। একসময় দেখলাম বাগানের বাঁ দিকের মরা তেঁতুল তলায় গিয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। আর কি আশ্চর্য, তক্ষুনি সেটা ধোঁয়ার মতো বাতাসে কোথায় মিলিয়ে গেল। আমি দ্রুত দরজা খুলে বাইরে এসে সোজা চলে গেলাম 1 তলার বারান্দা থেকে। তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিচ্ছু দেখতে পেলাম না। ভাবলাম চুপচাপ ঘরে চলে যাই, বাইরে থাকা ঠিক নয়। সিঁড়িতে সবে পা দিয়েছি, হঠাৎ মনে হলো আমার চেম্বারের থেকে আলোর আভা আসছে। দরজাটাও মনে হচ্ছে যেন খোলা। সে কি রামভজন কি খেয়াল করেনি নাকি চোর ঢুকলো? আমি ধীরে ধীরে ঘরের সামনে এগিয়ে গেলাম। মনে হলো কোনো এক অজানা শক্তি আমাকে সেখানে টেনে নিয়ে আসছে। দরজার কাছে পৌঁছতেই দেখি সেটা ভেজানো আছে, তার ফাঁক থেকেই আলো আসছে। আমি পিস্তলটা হাতের মুঠোয় ধরে দড়াম করে দরজা খুলে ভেতরে ঢুকতেই আচমকা ঘরের আলোটা বন্ধ হয়ে গেল। আমি অনুভব করলাম চারপাশের আবহাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা হয়ে পড়েছে। আমি সুইচ টিপে আলো জ্বাললাম। তারপর ফিরেই দেখি আমার চেয়ারে কে একজন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে আর আমার ডাক্তারি প্যাডে কিছু লিখছে। আমি বললাম, কে আপনি? কোনো উত্তর নেই। আমি পিস্তল দেখিয়ে বললাম, চুপচাপ বলুন, আপনি কে? এত রাতে ওখানে কি করছেন? সেই অবয়বটি আমার দিকে ফিরে তাকালো। আমি দেখি তার হাতে মাংস কই, এই যে শুধু হাড়। মুখের দিকে তাকিয়ে দেখি মুখ কই, কঙ্কালের করটি। আমি সঙ্গে সঙ্গে চোখ বুজে গুলি ছুড়লাম। কি আশ্চর্য, ঘরের আলোটা আবার নিভে গেল। আমি আবার আলো জ্বেলে দেখি ঘরের অবস্থা আবার ঠিকঠাক। শুধু একটা দমকা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘর দিয়ে। টেবিলের কাছে গিয়ে দেখি একটা ভাঁজ করা কাগজ,
সেটা খুলে দেখি আমার নামের চিঠি, তাতে লেখা, নমস্কার ডাক্তার মুখার্জি, আমার নাম পদ্মাবতী রায়, আমি জমিদার কালীপ্রসন্ন রায়ের মেয়ে। আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই। বহু বছর আগে আমার বাবা শহরের এক ডাক্তারকে আনিয়েছিলেন। ডাক্তারের চিকিৎসাতে বাবা দ্রুত সুস্থ হয়। উপহার হিসাবে বাবা এই বাড়িটি তাকে দিয়ে দেয়, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল আমাকে আর বাবার সম্পত্তিকে গ্রাস করা। সে এই বাড়িটাকে হাসপাতাল করলো আর বাড়ির 3 তলার ঘরে কী সব পরীক্ষা করত। মাঝে মাঝে লাশ নিয়ে আসতো, সেগুলো কেটে কী সব যেন করতো। গ্রামের লোক বলতো লাশ ঘর। ডাক্তারের ছলাকলায় যখন কাজ হলো না, তখন সে চরম সিদ্ধান্ত নিল। একদিন আমরা সবাই এখানে আসি ডাক্তারের নিমন্ত্রণে। গ্রামের কিছু লোককে সে ঘুষ দিয়ে আমাদের বিরুদ্ধে নিয়ে যায়। আমরা আসা মাত্রই তারা আমাদের হাত পা মুখ বেঁধে ফেলে। তারপর ডাক্তার আমাদের 3 তলার ঘরে নিয়ে গিয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে আমাদের শ্বাসরোধ করে, আর তারপর আমাদের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আমার ছোট ভাইটা থাকতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে বাইরে চলে যায় আর ওই তেঁতুল তলায় পড়ে মারা যায়। আমার বাবা মাকে 2টো বাক্সে ভরে রেখে দেয় 3 তলায়, আর তখন থেকেই এই লাশ ঘর জীবন্ত হয়ে উঠল। আর আমাকে বাক্সবন্দি করে নিয়ে আসে এই ঘরে। সকালে গ্রামের লোক সে কথা জানতে পেরে ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু আমাদের মুক্তি হয়নি। পরে এক ডাক্তার আমার কঙ্কালটা বাক্স থেকে বের করে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি। দেওয়ালের কঙ্কালটি আসলে আমারই। রামভজন ভয়ে সে কথা কাউকে বলতে পারেনি, কিন্তু আমি আপনাকে বলছি, কারণ সকালে আপনি সাহস করে 3 তলায় যান। তাই আপনাকে অনুরোধ করছি, আমাদের মুক্তি দিন দয়া করে। আপনাকে ভয় দেখিয়েছি, তার জন্য দুঃখিত, পারলে ক্ষমা করবেন। আর মরা তেঁতুল গাছটা কাটিয়ে দেবেন দয়া করে, এতে আমার ভাইটা মুক্তি পাবে। ইতি পদ্মাবতী। চিঠিটা পড়ে আমি কঙ্কালটার দিকে তাকালাম, তারপর দরজা বন্ধ করে ঘরে চলে গেলাম। পরদিন সকালে হাসপাতালের কাজ শেষ করে সব কথা সকলকে জানালাম। ব্যানার্জি তো শুনে রীতিমতো তাজ্জব বনে গেল, বাকি স্টাফরাও তথৈবচ। রামভজন সব শুনে ডুকরে কেঁদে বলেছিল, আমায় মাফ করে দিন দাদাবাবু, আমি আপনাদের ভয়ে কিছু বলতে পারিনি, আমায় মাফ করে দিন দাদাবাবু। আগের ডাক্তারবাবুকে বলায় তিনি ভয়ের চোটে শহরে নাকি চলে যান। কর্তাবাবুর পরিবারের কারো মুক্তি হয়নি। আমি তাকে শান্ত করে বললাম, তার ব্যবস্থাই কাল করব, কাল হাসপাতাল বন্ধ থাকবে। পরদিন লোক পাঠিয়ে ঠাকুরমশাই কামারছুতোরকে ডেকে আনলাম, আর কিছু গ্রামের লোককে আনালাম। 3 তলার ঘরের দরজা ভেঙে বাক্স কেটে কঙ্কালগুলোকে উদ্ধার করে পদ্মাবতীর কঙ্কাল সহ তাদের উপযুক্ত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলাম। মরা তেঁতুল গাছটা কাটিয়ে দিয়ে গোটা বাড়িতে আর বাড়ির চারদিকে শান্তি জল ছিটিয়ে দিলাম, আর সেটা হানাবাড়ি বা লাশ ঘর রইল না। আমি মনে মনে বললাম, আমি আমার কথা রেখেছি পদ্মাবতী, তোমাদের আত্মার চিরশান্তি কামনা করি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমরা সকলেই ফিরে এলাম কলকাতায়, কিন্তু সেদিনের সেই সব স্মৃতি আজও আমার মনে গেঁথে আছে আর থাকবেও। তাহলে আজকের মতো এখানেই ইতি। আর দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আরও নতুন নতুন আকর্ষণীয় গল্প শুনবার জন্য। তাহলে আবার ফিরে আসছি।